আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর খেয়া কবিতা। কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি, তবুও আমরা যেহেতু খেয়া কবিতা থেকে এখন এমসিকিউ করবো, তাই রবীন্দ্রনাথ সম্পর্কে আবারও একটু আলোচনা করে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমরা জানি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, এবং পিতা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মা হচ্ছেন সারদা সুন্দরী দেবী। ইনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান। এনার পিতামহ হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর কিন্তু সেই যুগের হচ্ছে একজন সমাজ সংস্কারক ছিলেন। রাজা রামমোহন রায়ের একদম প্রধান সহযোগী বলতে পারি, যে তিনি ব্রাহ্ম সমাজ নামে যে সভা প্রতিষ্ঠা করেছিলেন, সেই সভার কিন্তু তিনি একজন অন্যতম সদস্য ছিলেন, একজন সমাজ সংস্কারক ছিলেন, রাজা রামমোহন রায়ের সহযোগী ছিলেন। আর মানে খুব ভীষণ ভাবে তারা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ছোটবেলায় যে শিক্ষা জীবন সম্পর্কে আমরা কি জানতে পারি? শিক্ষা জীবন, রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকেই যেটা আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু খুব একটা বিশ্বাসী তিনি ছিলেন না। তিনি মুক্ত পরিবেশের শিক্ষা, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার পক্ষে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে। তবুও ছোটবেলায় তাকে বিভিন্ন স্কুলে ধাপে ধাপে পড়তে হয় উচ্চশিক্ষার জন্য, এমনকি বিদেশেও তাকে যেতে হয়। তবুও তিনি মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বেশি বিশ্বাসী ছিলেন। তো তার কর্মজীবন সম্পর্কে আমরা জানি, রবীন্দ্রনাথ কিন্তু এক সারা জীবন ব্যাপী নানান সাহিত্যের যে বিভিন্ন বিভাগ রয়েছে, সব বিভাগেই কিন্তু তিনি রচনা করে গেছেন। যেরকম উপন্যাস বলো, কাব্যগ্রন্থ বলো, গীতিনাট্য বলো, নৃত্যনাট্য বলো, নাটক বলো, ছোট গল্প বলো, সব বিষয়ে কিন্তু তিনি লিখে গেছেন। এই সমস্ত সাহিত্যকর্মের সাথে সাথে কিন্তু তিনি তার যে জমিদারি যে কাজকর্ম, সেগুলোও কিন্তু দেখে রীতিমতন কিন্তু সেইগুলোও তিনি কাজ করে গেছেন জীবনে। যেরকম ধরো, এই যে আমরা যে কবিতাটি পড়বো, খেয়া কবিতাটি পড়বো, খেয়া কবিতাটির যে আমরা কবিতাগুলো পড়বো, চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে খেয়া কবিতাটি। এই চৈতালি কাব্যগ্রন্থের সমস্ত কবিতাই কিন্তু তিনি যখন শিলাইদহে তার জমিদারি দেখতে যান, সেই সময় কিন্তু পদ্মা নামক একটি বোটে অবস্থানকালীন এই কবিতাগুলি তিনি লিখেছিলেন। চৈতালি কাব্যগ্রন্থের সমস্ত কবিতাই তিনি পদ্মা নামক বোটে বসে লিখেছিলেন। ঠিক আছে। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৌলিক কাব্যগ্রন্থ রয়েছে, সেই মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা রয়েছে 52টি। এই কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিত্রা, চৈতালি, সোনারতরী, এগুলি গীতাঞ্জলি, গীতালি, এগুলি সবই হচ্ছে তার কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি হচ্ছে বিভিন্ন কাব্য নাটক লিখেছেন, তার কাব্য নাট্য লিখেছেন, গীতিনাট্য লিখেছেন। তার প্রথম কাব্যনাট্য হচ্ছে রুদ্রচন্ড, আর হচ্ছে প্রথম গীতিনাট্য হচ্ছে বাল্মীকির প্রতিভা। তার এই রবীন্দ্রনাথ ঠাকুরের অতি ছোটবেলা থেকেই কিন্তু তিনি এই সাহিত্য কর্মে কিন্তু নিযুক্ত হয়ে গেছিলেন। 6-7 বছর বয়স থেকে তিনি লিখতে আরম্ভ করে দিয়েছিলেন। মাত্র 8 বছর বয়সে তার প্রথম কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর যখন তিনি বোলপুরে তার পিতার বাবার সাথে ঘুরতে গিয়েছিলেন, তখন সেখানে বসে তিনি একটি বীর রসাত্মক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যার নাম ছিল হচ্ছে পৃথ্বীরাজের পরাজয়। ঠিক আছে, বুঝতে পারো তখন তার বয়স ছিল মাত্র 10, 11, 12 বছর এরকমই হবে। ঠিক আছে। তো তার কাব্যনাটক, গীতিনাট্যের মধ্যে নৃত্যনাট্য রচনা করেছেন পরপর, যেরকম হচ্ছে কি চিত্রাঙ্গদা, তারপর হচ্ছে গীতাঞ্জলি, এই সবই কিন্তু তার হচ্ছে নৃত্যনাট্য। ঠিক আছে। এরপরে রয়েছে উপন্যাস। তার উপন্যাসের সংখ্যা হচ্ছে মাত্র 13টি। উপন্যাসের মধ্যে কি আছে? বউ ঠাকুরানীর হাট, তারপর রয়েছে ঘরে বাইরে, তারপর নৌকা ডুবি, তারপর হচ্ছে চোখের বালি, শেষের কবিতা, এগুলি হচ্ছে গোড়া, এগুলি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা চোখের বালি উপন্যাসটি পড়েছি। চোখের বালি কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি উপন্যাসটি। ঠিক আছে। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আসতেই পারে কোশ্চেন আমাদের, যে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি। তাহলে সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হচ্ছে আমাদের চোখের বালি। ঠিক আছে। এরপরে ছোট গল্প অনেক লিখেছে। ছোট গল্পের মধ্যে কত ছোট গল্প আমরা পড়েছি, দেনা পাওনা, পোস্টমাস্টার, তারপর হচ্ছে নিশীথে, এরকম অনেক ছোট গল্পই তিনি লিখেছেন। মানে সাহিত্যের বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে, সমস্ত বিভাগেই কিন্তু হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মানে কীর্তির ছাপ রেখে গেছেন, সেটা তো আমরা জানি। এই নিয়ে আর বলার কিছু নেই। আর
তার রচিত হচ্ছে গানের সংখ্যা হচ্ছে 1915টি। আর অনেক বয়সে, প্রায় 70 বছর বয়সে গিয়ে তিনি হচ্ছে শিল্পী হিসাবে, চিত্রশিল্পী হিসাবে কিন্তু তিনি যে চিত্রশিল্পী সেটা তিনি 70 বছর বয়সে গিয়ে আবিষ্কার করেন। তার লেখা একটি কোন রচনার খসড়ায় হঠাৎই কাটাকুটি করতে গিয়ে তিনি সেখানে এমনই ভাবে কাটাকুটি করেন যেখানে একটি চিত্র অঙ্কন হয়ে যায়। এইভাবে কিন্তু প্রায় 2500টি, এরপর থেকে তিনি যে চিত্রশিল্পী হিসাবে নিজেকে প্রকাশ করলেন, তারপরে তিনি প্রায় 2500টি হচ্ছে চিত্র কিন্তু এঁকেছেন। তো এইভাবে কিন্তু শেখার কোনো বয়স হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর বয়সে গিয়ে নিজেকে চিত্রশিল্পী হিসাবে আবিষ্কার করেছেন। তো তার সাহিত্যকর্মের কোনো সীমানা নেই। তো এই যে আমরা খেয়া কবিতাটি পড়বো, খেয়া কবিতাটি নেওয়া হয়েছে আমাদের চৈতালি কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা এটি। এই চৈতালি কাব্যগ্রন্থের মধ্যে কবিতার সংখ্যা রয়েছে মনে হয় 69টি বা 79টি, এটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, 69টি বা 79টি। ঠিক আছে, তো যাই হোক, খেয়া কবিতাটির মূল বিষয়বস্তু কি দেখো। খেয়া কবিতাটির মধ্যে দু ধরনের পরিবেশের পাশাপাশি সমান্তরাল ভাবে দু ধরনের পরিবেশকে কিন্তু তুলনা করেছেন। একদিকে যেরকম রয়েছে আমাদের হচ্ছে নাগরিক সভ্যতা, যেখানে হচ্ছে হিংসা, রক্তপাত আর হচ্ছে অহংকারের হচ্ছে দিকগুলো ফুটে উঠেছে। আর অন্যদিকে রয়েছে গ্রাম জীবনের শান্ত, স্নিগ্ধ, কোমল একটা পরিবেশ। ঠিক আছে, যে মানুষ যত এগিয়ে যাচ্ছে, যত উন্নত হচ্ছে, তাদের মধ্যে কিন্তু চাহিদার সীমানা বেড়েই যাচ্ছে, চাহিদা তাদের শেষ হচ্ছে না। সেই হিসাবে কি হচ্ছে, সমাজে হচ্ছে আধুনিকতার জন্য হিংসার সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের যুদ্ধের সৃষ্টি হচ্ছে। কিন্তু পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে দুটি নাম না জানা গ্রামের মধ্যে একটি নাম না জানা নদী খেয়ার পারাপারের মাধ্যমে তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। আর এই দুটি গ্রাম কিন্তু যতই সমাজ এগিয়ে যাচ্ছে, যতই সমাজ আধুনিক হচ্ছে, তাদের যে হিংসা, তাদের যে বিদ্বেষ, সেই যে রক্তক্ষয়ী যে লালসা, তার ছাপ কিন্তু এই দুটি গ্রামের উপরে পড়ছে না। তাদের জীবন কিন্তু সহজ সরল ভাবেই একদম নিজের গতিতে, নিজের ছন্দে, যেরকম নদী যেমন নিজের ছন্দে এগিয়ে চলে, সেইভাবেই কিন্তু এই দুটি গ্রামের জীবন, সহজ সরল মানুষের জীবন কিন্তু নিজের ছন্দে, আপন ছন্দে কিন্তু এগিয়ে চলছে। তাদের জীবনে কোনো কলুষতার ছাপ কিন্তু পড়ছে না। খেয়া কবিতাটি যারা পড়বো তারা কিন্তু এই বিষয়বস্তুটা জানি, আর ভালো করে পড়লে কিন্তু বুঝতে পারবো যে খেয়া কবিতার মধ্যে নাগরিক জীবন এবং হচ্ছে গ্রাম্য জীবনের একটা সমতা বিধানের বা তুলনামূলক একটি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, দেখো, খেয়া কবিতা থেকে আমি কয়েকটি কোশ্চেন লিখেছি, এই কোশ্চেন গুলো এখন করি। আর একটা ভিডিওতে পরে করবো। আমাদের হচ্ছে 7 তারিখে এসএসসি, তো নবম শ্রেণী থেকে আমি যে কটা পেরেছি করিয়েছি। দশম শ্রেণী থেকে একটু বেশি করানো হয়েছে, নবম শ্রেণী থেকে একটু কম করানো হয়েছে। তো খেয়া কবিতা থেকে এখানে কোশ্চেন লিখেছি। দেখো, রবীন্দ্রনাথ চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন একটি নদীর নামে, একটি গ্রামের নামে, বছরের শেষ উৎপন্ন শস্যের নামে, নাকি তার এক আত্মীয়ার নামে? এটি হবে বছরের শেষ উৎপন্ন শস্যের নামে। বছরের শেষ উৎপন্ন শস্যকে বলা হয় চৈতালি। তো এই বছরের শেষ উৎপন্ন শস্য চৈতালির নামেই কিন্তু এই কাব্যগ্রন্থটির নাম করা হয়েছে চৈতালি। আর এই চৈতালি কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে খেয়া কবিতাটি। এখানে যে নদীর প্রসঙ্গ রয়েছে সেটি হলো নাগর, করতোয়া, ঝিলাম না পদ্মা। এটি হবে নাগর। নাগর নদীর কথা উল্লেখ করা আছে। কেহ যায় ড্যাশে, এখানে ড্যাশে কি হবে? হাটে যায় কেহ, গ্রামে যায়, ঘরে যায়, না মাঠে যায়? এটি হবে ঘরে। কবিতাটি পড়তে হবে এর জন্য, জানতে হলে। কবিতা না পড়লে এখানে ড্যাশের উত্তর কি হবে লিখতে পারবো না। খেয়া কবিতায় দুটি তীরে কটি গ্রাম আছে? 3টি, 4টি, 2টি, 6টি। এটি হবে 2টি। ঠিক আছে, খেয়া কবিতায় 2টি গ্রামের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে।